আগস্ট পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস। এই ১ মাসে সরকার কী ধরনের অর্জন করলো তা নিয়ে আমরা কথা বলবো সিনিয়র সাংবাদিক ফেরদৌস মোবারক সাহেবের সাথে। আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টরে অলরেডি রিফর্মের কাজ শুরু হয়েছে। যেমন আপনারা ধরেন একটি চিরং ভিত্তিক একটা মাত্র গ্রুপের কাছে প্রায় 7টা-8টা ব্যাংকের কন্ট্রোল ছিল, সেগুলো তাদের কন্ট্রোল মুক্ত করা হয়েছে এবং জানেন যে তারা বিশাল অঙ্কের বিভিন্নভাবে নানান কৌশল খাটিয়ে তারা প্রচুর টাকা এই ব্যাংকগুলো থেকে নিয়েছে, যেটা 1 লক্ষ কোটি টাকা। সেই টাকাগুলো অধিকাংশ তারা এমনভাবে খরচ করেছে, বিদেশে পাচার করেছে, যার কারণে এই টাকাগুলো আমানতকারীদেরকে ফিরিয়ে দেওয়াটা এখন একটা চ্যালেঞ্জ হয়েছে। কিন্তু ব্যাংকের কন্ট্রোল গুলো সেখান থেকে মুক্ত করার পরে একটা জিনিস করে আমাদের মোট ঋণের পরিমাণ ছিল তো 18 লক্ষ কোটি টাকা। ওটা তো জাতীয় ঋণ, ওটার সাথে এটা মোট পরিমাণ 18 লক্ষ। হ্যাঁ, 18 লক্ষর উপরে, 18 লক্ষ উপরে। তাহলে এরাই নিজেরাই 1 লক্ষ কোটি টাকা নিয়ে না, এটা জাতীয় ঋণ না। এটা জাতীয় ঋণের সাথে এটা কোনো সম্পর্ক নেই। এটা প্রাইভেট ঋণ, সেটা হলো জাতীয় ঋণ, এটা সরকারের ঋণ। তো আমি যে জায়গাটাতে আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ব্যাংক নিয়ে গেছে, তারপরে ধরেন আরো অন্যান্য ব্যাংকগুলোকে আপনি দেখেছেন যে ব্যাংকিং সেক্টরে দীর্ঘদিন ধরে এক ব্যাংকের ডাইরেক্টর আরেক ব্যাংক থেকে লোন নিচ্ছে, এইভাবে তারা ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা নিয়ে শেয়ার করেছে, বিভিন্ন কোম্পানি কাগজে নামমাত্র কোম্পানি দেখিয়ে তারা লোন নিয়েছে। তো এই লোকগুলোকে এই ডিপোজিটের টাকাগুলোকে নিশ্চিত করার জন্য, সিকিউর করার জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনেকগুলো ভালো পদক্ষেপ নিয়েছে বলে আমরা মনে করি। তারা এই ব্যাংকগুলোকে প্রথমত তাদের হাত থেকে উদ্ধার করেছে, এখন দ্বিতীয়ত তাদের যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তারা নানানভাবে লিকুইডেট করা অথবা এখান থেকে যে পরিমাণ টাকা বের করা সম্ভব সেগুলোকে তারা অ্যাডজাস্ট করে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। এবং একই সাথে আপনি ধরেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকেও, মানে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে নিয়েও তারা কাজ করছে। এবং এর মধ্যে দেখেছেন যে আপনার অলরেডি একটা কমিটি গঠন করা হয়েছে। একজন খুবই এমিনেন্ট, খুবই দক্ষ, আমাদের খুবই পরিচিত একজন ইকোনমিস্ট দিয়ে, এবং উনি 12 সদস্যের এই কমিটিতে আরো অনেকগুলো খুব আমাদের পরিচিত দক্ষ ইকোনমিস্ট রয়েছেন, যেমন সেলিম অনেকে রয়েছেন যারা অলরেডি কাজ শুরু করেছেন। তো তারা একাধারে ব্যাংকিং সেক্টরে কি ধরনের দুর্নীতি হয়েছে, কি ধরনের অপব্যবহার হয়েছে, কি ধরনের অনিয়ম হয়েছে সেগুলোকে যেমন বের করবেন, এই টাকাগুলো কোথায় গেছে, কিভাবে ফিরিয়ে আনা যায়, বা ব্যাংকিং সেক্টরের রিফর্মের ক্ষেত্রে এগুলো বড় ধরনের ভূমিকা পালন করবে। তো আমরা যেটা বলছিলাম, আমাদের এখন সামনে যাওয়ার সবচেয়ে বড় যে তালিকা শক্তি সেটা হচ্ছে আমাদের অর্থনীতি। আমাদের অর্থনীতি এখানে আপনাকে প্রসঙ্গক্রমে আমি কথা বলতে চাই, সেটা হলো দেখেন, আমরা যত উন্নতি হই যাই করি না কেন, কিন্তু সেখানে যদি আজকে ইন্ডিয়ার সাথে আমাদের যে টাকার ব্যতিক্রম রয়েছে, যে আমরা 100 টাকা দিলে তারা 70 টাকা দেয়। এটা পাশাপাশি দেশ, ইন্ডিয়ার চেয়ে আমাদের আয়তন বড় ছোট হতে পারে, কিন্তু আমরা মনে করি যে টাকার মানের উপর দেশের একটা উন্নয়ন নির্ভর করে। সেক্ষেত্রে আমাদের অর্থনীতিতে যেমন আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সাহেব গ্লোবাল অর্থনীতির লোক, তারপরে এখানে আসছেন আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর সাহেব, উনি অর্থ উপদেষ্টার দায়িত্বে রয়েছেন, সাবেক গভর্নর সাহেব দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বললেন। আমরা মনে করি এনারা যদি আন্তরিকভাবে ব্যাংক সেক্টরে কাজ করে, তাহলে আমার মনে হয় সেদিন আর বেশি দূরে নয়, উই লাইক অফ দ্য ইকোনমিক লেভেল ইন্ডিয়া। এখানে আপনাকে দেখতে হবে যে আমরা কোভিড 2000 সালে যখন কোভিড স্ট্রাইক করে, তার আগে থেকেই ব্যাংকের টক্সিক লোন, যেটাকে আমরা বলি ডিফল্ট লোন, এই ডিফল্টার নিয়ে নানান খেলাধুলা চলতেছিল এবং বিভিন্ন মানুষ ব্যাংক থেকে তাদের টাকাগুলোকে নিয়ে চলে যাচ্ছিল, এইখানে চলছিল। কিন্তু এই কোভিড আসার পরে আমাদের যে এই দুর্নীতি, অর্থ পাচার, তারপরে আরো নানান ধরনের যে অর্থনীতিতে অনেক ধরনের ব্যাড গভর্নেন্স বা অপকর্ম, সেগুলো একদম প্রকাশ্যে সামনে আসা শুরু করলো। আমাদের অর্থনীতি একদম কঠিন ভাবে ক্ষতিগ্রস্ত হলো। 2022-এর ফেব্রুয়ারি মাসে যখন রাশিয়া ইউক্রেনের উপরে আগ্রাসন করলো, তারপরে এটা বেশি বড় করে সামনে চলে আসলো। আমাদের ডলার ক্রাইসিস শুরু হলো। 2021-এর অগস্ট মাসে আমাদের ডলারের রিজার্ভ ছিল 49 বিলিয়ন, 40 বিলিয়নের উপরে, যেটা হচ্ছে রেকর্ড। তো এখান থেকে আমাদের রিজার্ভ নামতে নামতে এখন এই মুহূর্তে 20 বিলিয়নে এসে দাঁড়িয়েছে। আমাদের রিজার্ভ আরো কমে গিয়েছিল। তো এইটা কমার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে এট দ্য সেম টাইম এই 2 বছরে আমাদের
আমাদের ডলারের বিপরীতে আমাদের টাকার মান কমেছে 35%-এর উপরে। মানে আমাদের তখন ডলারের সাথে টাকার একটা লেনদেন ছিল, সেটা 81 82 বা 85 টাকার মতো। এখন এটা আমাদের 120 টাকা, এবং কার মার্কেটে তো সেটা তো আরো বেশি। যদিও আমরা কার মার্কেটের রেটটাকে আমলে না নেই বা অফিসিয়াল রেট হিসেবে না ধরি, তারপরে আমাদের 120 টাকা প্লাস আমাদেরকে এখন ডলারের রেট। তো এটা কিছু as per our standard বাংলাদেশ, আমাদের ডলারের মূল্যটা কত হলে মনে হতো যে আমরা ভালো আছি? না, এটা আপনাকে বুঝতে হবে যে ডলার আপনার বিদেশি বিনিয়োগের জন্য আপনার হচ্ছে ইকোনমিক স্টেবিলিটি দরকার। স্টেবিলিটি মানে আপনার ডলার কোথায় আছে এটা সবচেয়ে বড় কথা না, বড় কথা হলো যে আপনার ডলারের মানটা স্টেবল কিনা, আপনার ডলার আপনার যে লায়াবিলিটিস গুলো আছে আপনি ঠিক মতো সেগুলো পেমেন্ট করতে পারছেন কিনা। যেমন বেসিক ইম্পোর্টের মধ্যে হচ্ছে আপনাকে জ্বালানি আনতে হবে, আপনাকে জ্বালানি ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না। হচ্ছে চাকা ঘুরবেন, আপনার হচ্ছে কলকারখানা ঘুরবেন, চলবে না, Essential. এক্সপোর্ট হবে না। এরকম ধরনের কিছু বেসিক জিনিস আছে। তারপরে আপনার মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে আপনার যে নতুন ইনভেস্টমেন্টের জন্য যে আপনার ক্যাপিটাল মেশিনারিজ লাগে, যে র ম্যাটেরিয়াল লাগে, সেগুলো ইম্পোর্ট করার সামর্থ্য আপনার থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনার ডলার, তো আমাদের যে এক্সপোর্ট ছিল, আমাদের যে রেমিটান্স ছিল, সেটা আমাদের ইকোনমিকে সামনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট আস্তে 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 ইমপ্রুভ করছিল। কিন্তু এই মুহূর্তে আমাদের মেগা প্রজেক্টের নামে যে দুর্নীতি হচ্ছে, যে ভাগাভাগি হয়েছে, যে কমিশন বাণিজ্য হয়েছে, এই সব হচ্ছে সর্বক্ষেত্রে আপনি এটা জানেন যে আমরা সর্বক্ষেত্রে দুর্নীতিতে ভরে গিয়েছিলাম, এখনো ওটার মধ্যে ডুবে আছি খুব বেশি। বিগত দিনে কি হয়েছিল বেসিক্যালি? না, এটা আপনাকে রিলেট করার জন্য লাগবে, সেটা হলো আমার প্রশ্নটা নিয়ে নেন। আপনার উত্তর দেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি এখন আশাবাদী হতে পারি যে এই যে দক্ষ অর্থনীতিবিদদের হাতে এখন দেশ, আমরা কতদিনে যাই হোক না কেন আমাদের প্রথম তো ঠেকাতে হবে অর্থ, পয়সা ঠেকাতে হবে। পয়সাটা ঠেকানোর পরে আমাদের লাগবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তারপরে লাগবে আমাদের পরবর্তী পদক্ষেপ। কিন্তু এখন আমরা কি মনে করতে পারি যে এই 3 জন বা 4 জন যে অর্থনীতিবিদদের ফেমাস অর্থনীতি ওয়ার্ল্ড ওয়াইড যাদের ব্যক্তি রয়েছে, তারা আমাদের ইকোনমিটাকে সেই পর্যায়ে নিতে পারবে কিনা? হ্যাঁ, আমি এটাই বলবো যে খুবই চমৎকার প্রশ্ন, যে আমাদের অর্থনীতিটা এখন কতগুলো দক্ষ মানুষের হাতে হাতে এসেছে। আপনি যেভাবে বলছেন খুব ভালোই বলেছেন যে সালেউদ্দিন আহমেদ উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন 2005 থেকে আজ পর্যন্ত। শুধু এটা না, তারপরে উনি কন্টিনিউয়াসলি দেশের অর্থনীতির উপরে কাজ করছেন, অর্থনীতির উপরে নজরদারি, তার খেয়াল সবসময় ছিল। তারপরে তার সাথে কাজ করছেন আরো একজন অভিজ্ঞ, সেটা হলো আহসান এইচ মনসুর। উনিও একজন অভিজ্ঞ ইকোনমিস্ট, উনি IMF এর সাথে কাজ করেছেন। উনি সারাক্ষণ বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম, বাংলাদেশের ইকোনমিক সেক্টরকে নিয়ে কিভাবে ভালো করা যায় এগুলো আপনারা আগে থেকে বলে আসছেন। এর সাথে আছেন প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনিও একজন খুবই দক্ষ, খুবই নাম করা ইকোনমিস্ট। উনি হচ্ছে প্ল্যানিং সেক্টর দেখছেন। তো সব মিলে আপনি যেটা আপনাকে বলতে পারি যে আপনার এই আমাদের ডলারের দাম কমে যাওয়ার পিছনে অন্যতম কারণ মিসইউজ, অর্থের অপব্যবহার, অর্থের অপচয়। আমার ধারণা যে এই সরকার এসে অলরেডি যেসব পদক্ষেপ আমরা দেখছি, আমি বিশ্বাস করতে চাই যে সেগুলো বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হয়ে গেছে অলরেডি, নতুন করে হতে পারবে না। এবং যেগুলো হয়েছে সেগুলো থেকেও অনেক কিছু বিদেশে যেগুলো চলে গেছে সেগুলো ফিরিয়ে আনা, এখানে যেসব অপ্রয়োজনীয় প্রজেক্ট আছে সেগুলোকে বাতিল করে দেওয়া, ঠিক আছে, এরকম ধরনের অনেক পদক্ষেপ আমরা দেখছি। আশা করছি যে এই পদক্ষেপগুলোর কারণে আমাদেরকে আর পিছনে ফিরতে হবে না। আমাদের অলরেডি এই কয়দিন স্টেবল আছে, সামনে ডলারের যে ক্রাইসিস সেইটা আমরা ফেস করবো না। জানেন যে আগে থেকেই আমরা অলরেডি এই ফরেন রিজার্ভের ক্ষেত্রে খুব নেগেটিভ পজিশনে ছিলাম, প্রতিদিনই আমাদের এটা ক্ষয় হচ্ছিল, আমরা পেছনে যাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে আপনি জানেন যে আমাদের বিশেষ করে তেল, গ্যাস এগুলো ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের কিছু ক্রেডিট থাকে। ওই ক্রেডিট গুলো আমরা হচ্ছে নেওয়ার কারণে আমাদের ক্রেডিট গুলো আমরা করতে পারি নাই, সময় মতো আমরা পরিশোধ করতে পারি নাই। পরিশোধ করতে না পারার কারণে আমরা, যেমন ইন্ডিয়া থেকে আমরা যে পাওয়ার ইম্পোর্ট করি, সেখানে আদানি গ্রুপ সহ আরো 5টা, সব মিলে 5টা কোম্পানির কাছে আমাদের 1 বিলিয়নের বেশি হচ্ছে আপনার লায়াবিলিটিজ আছে। তা আমার বিশ্বাস যে এইগুলো পরিশোধ করার জন্য আমাদের যে বার্ডেন আছে, এখন যদি নতুন করে আমাদের যে সহযোগী প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল যে ডেভেলপমেন্ট পার্টনার আছে, ডোনার আছে, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে ADB, তারপরে জাইকা, তারপরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এদের কমিটমেন্ট, সবাই হচ্ছে তারা বিভিন্নভাবে আমাদেরকে ডলার সাপোর্ট দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। যদি এরকম ধরনের আমরা 6 বিলিয়নের একটা সাপোর্ট
পেয়ে যাই এই মুহূর্তে, তাহলে আমাদের জন্য যে লাইবিলিটিস গুলো এগুলো শোধ করে দিয়ে আমরা আমাদের ইকোনমিক যে নিড গুলো সেগুলো ফুলফিল করতে পারবো। ডলারের নতুন করে ক্রাইসিস হবে আমার না। আরেকটা প্রশ্ন আপনার কাছে অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা হলো যে আপনার ভিতরে ভিতরে অভ্যন্তরীণ যত কাজই হোক না কেন, আমরা তো চাই দৃশ্যমান যতক্ষণ না হবে সাধারণ মানুষ ততক্ষণ বুঝবে না যে অর্থনৈতিক খাতে কোনো উন্নতি হয়েছে। এইটা বুঝতে হলে কি করতে হবে? এটা বুঝতে হলে টাকার মান বাড়তে হবে। তো সেটা কি, ডলারের দাম যেরকম এখন স্টেবল হয়েছে ঠিক আছে, কিন্তু সেই ডলারটা যদি একটা নির্দিষ্ট যেমন আগে দেখা যায় একটু যদি সেটা সুবিধা হয়, তাহলে আমরা বলবো যে কিছু উন্নতি হয়েছে। ভারতের সাথে টাকার মান আমাদের কোনোভাবে ইনক্রিজ করে, তাহলে আমরা বলবো যে যদি ডলারের দাম এবং ভারতের এক্সচেঞ্জ বিনিময় যদি একই রকম থাকে, তাহলে ভিতরে যত কাজই হোক না কেন হয়তো এটা ফুল প্রসারী কাজ হবে, র্যাপিডলি কিছু হয়েছে বলে আমাদের মনে হয়। আচ্ছা, আপনাকে একটু যে ডলারের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা মূল্যায়নের ক্ষেত্রে ভারতের সাথে কখনো কম্পেয়ার করা হয় না। এটা বাংলাদেশের টাকার সাথে ডলারের টাকার রেটটা কিভাবে আপ ডাউন করছে সেটাকেই দেখা সেটা জানতে চাই, জানতে চাই যে ভারতের সাথে আমাদের যে 3 টাকা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটাকে ডলার না, আমি বলতে চাচ্ছি যে না, এটাকে কখনোই মেজারমেন্ট হিসেবে দেখা হয় হচ্ছে না, ডলারের সাথে টাকার মূল্যায়নটা কিভাবে বাড়ছে কমছে সেটাকেই দেখা হয়। তো ওইটা আমি ওই ইস্যুতে আমি কথা বলতে চাই না। কথা বলার জায়গা হচ্ছে যে এইখানে আমি আপনাকে যে জিনিসটা আমি এতক্ষণ বলছিলাম যে আপনাকে এটা করার জন্য আপনার যে ডলারের ক্রাইসিস আছে সেইটাকে আগে কাভার করতে হবে। তো সেই কাভার করার জন্য যেসব ইনিশিয়েটিভ গুলো দরকার এগুলো অলরেডি নেওয়া হচ্ছে এবং অলরেডি নানান ধরনের এক্সুরেন্স কমিটমেন্ট আমরা পাচ্ছি। এই টাকাগুলো, এই ডলারগুলো, ফরেন কারেন্সি গুলো আমাদের ভল্টে আসলে আমাদের রিজার্ভের উপরে এটার একটা ইম্প্যাক্ট হবে। আমাদের যে ক্রাইসিসটা কেটে গেলে তখন এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পাবো। আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো মনে করেন আমাদের যে ক্লাস 3 ছিল, শেখ হাসিনা গভর্নমেন্ট, তাদেরও তো অর্থনীতিবিদ ছিল, তাদের লোক ছিল। এই যে ব্যাংক খাতে থেকে এক ডাইরেক্টর এক ডাইরেক্টর ব্যাংক নিয়ে যাচ্ছে, তারা সেটা কি বোঝেনি, নাকি তাদেরকে ধরে নিয়ে গেছে, নাকি তারা শেয়ার ছিল এই করাপশনের সাথে, যার ফলে তারা এটা রেজিস্ট করে নিয়ে? আপনি এটাকে টোটালি ক্লিপ্টোক্রেসি বলতে পারেন। এই যে রেজিমটা ছিল এরা সবাই হচ্ছে যোগ সাজসে মিলেমিশে লুটপাট করছে, ঠিক আছে। তারা সবাই নিজের মিলেমিশে লুটপাট করেছে। এখানে বিশেষজ্ঞ কিছু করার নাই বা বিশেষজ্ঞর কিছু ব্যাপার নাই, এখানে সবাই সবাই সবাইকে হেল্প করেছে এবং সবাই মিলে যারা ক্ষমতাশালী অর্থনীতি ধ্বংস করেছে এই এই অভিযোগ থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একদম হচ্ছে এটা হয়ে গেছে, আমরা চেষ্টা করেছিলাম, এরকম কিছু বলার নাই। তাদের চেষ্টা ছিল না। তারা যখন যেভাবে দরকার আইনগুলোকে চেঞ্জ করছে, যখন যেভাবে দরকার আইনগুলোকে ভায়োলেট করছে, যখন যেভাবে দরকার সেগুলোকে তাদের নিজেদের মতো করে নিয়ে একদম যেখানে যেভাবে পারে সেভাবে নিয়ে একদম সোজা কথায় ব্যাংকিং সেক্টরটাকে, অর্থনৈতিক সেক্টরটাকে লুটপাট করেছে, লুণ্ঠন করেছে, পঙ্গু করেছে। তাহলে আমরা বলতে পারি দেশের সবচেয়ে দৃশ্যমান ক্ষতি হয় সেটা রাইট। তারপরে যদি আসে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে চুরি ডাকাতি রকম মামলা মোকদ্দমা, এটা সোশ্যাল লাইফটা খানিকটা এই করতে পারে, কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটি যদি ডাউন হয়ে যায় বা একেবারে অ্যামেলগামেট হয়ে যায়, তাহলে সেটাই হলো একটা দেশের সবচেয়ে বড়। তাহলে আমরা মনে করি যে প্রেজেন্ট রিজিম, দোজ হু আর রুলিং দ্য কান্ট্রি, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি কন্ট্রোল অর মেইনটেইন ওয়ান লাইন। আমি বলবো যে তারা হচ্ছে সব জায়গাতে ফোকাস দিয়ে কাজ করতেছে। ভিজিবল যেইসব পদক্ষেপ আমরা বলি, সবচেয়ে বেশি ভিজিবল পদক্ষেপ দেখেছি ইকোনমিক সেক্টরে। অনেক কিছু অলরেডি করার চেষ্টা করছে এবং এই পদক্ষেপগুলো তারা বসে নাই, করে যাচ্ছে। তো আমি বিশ্বাস করতে চাই যে তারা যদি তাদের এই কাজগুলো একটা নির্দিষ্ট সময় করতে পারে, তাহলে এখান থেকে আমরা একটা সুফল পাবো। তাহলে আমরা বলতে পারি যে আমরা যে স্বপ্ন দেখেছিলাম 5ই আগস্ট 2024, সেই স্বপ্নের পথে অর্থনৈতিক রিকভারিটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, নাকি সোশ্যাল সিকিউরিটি না, সবটাই ইম্পর্টেন্ট, কিন্তু আপনার প্রায়োরিটি বেসিস দেখতে গেলে আমরা ইকোনমি আগে না আমাদের সোশ্যাল সিকিউরিটি? না, আপনি দেখেন আপনার ইকোনমির উপরে নির্ভর করে আপনার অবস্থা, আপনার দেশের অবস্থা, আপনার সমাজের অবস্থা। আজকে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী কেন? আমেরিকার ইকোনমি সবচেয়ে বড় এবং হচ্ছে ইকোনমিক সক্ষমতা সবচেয়ে বেশি। তো আপনার ইকোনমি না থাকলে আপনার পলিটিক্সও থাকবে, আপনার পলিটিক্সও দুর্বল হয়ে যাবে। কি হচ্ছে ইকোনমি টু রিফর্ম and to হচ্ছে মেইনস্ট্রিম ইকোনমি, সো দ্যাট আপনি সামনে যেতে পারেন। আমরা কি রিফর্ম বলবো না রেস্কিউ বলবো? না, রিফর্ম বলতে পারেন, রিস্ট্রাকচার বলতে পারেন, রেস্কিউ
রেস্কিউ তো আছে, কিন্তু আপনাকে রিফর্ম করে সামনের দিকে নিয়ে যেতে হবে। আপনি রেস্কিউ করে শুধু বসে থাকলে তো হবে না, আপনাকে এটাকে সামনে করতে হবে। এট দ্য সেম টাইম আমি আপনাকে যেটা বলি, যে জায়গাগুলো খুবই জরুরি দরকার, সেখানে হচ্ছে ল অ্যান্ড অর্ডার হচ্ছে প্রতিদিনের ভালো থাকার জন্য। এগুলো হচ্ছে যেহেতু এটা এই জায়গাটা অনেক বড় করেছিল, আমি পেছনের দিকে যেতে চাচ্ছি না। এগুলো গভর্নমেন্টের সিনসিয়ারিটি আছে, বাট এখানে অনেক চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো রিয়েল চ্যালেঞ্জ আছে, রিয়ালিটি আছে, সেগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, ইমপ্রুভ করতেছে। ইট ইজ টেকিং টাইম, হোপফুলি যে আমরা একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। তো একটা জিনিস আমি বলি যে ঠিক আছে, আমরা যদি সোশ্যাল সিকিউরিটির কথা বলি, যে 5 তারিখের পর থেকে যে সোশ্যাল সিকিউরিটির প্রবলেমটা হয়েছিল, বিশেষ করে 8 তারিখ পর্যন্ত আমাদের দেশে কোনো গভর্নমেন্টই ছিল না। রাস্তায় সামরিক বাহিনীর পুরা একটা ছোট পিক আপ ছাড়া আমরা ল এনফোর্সিং এজেন্সির পক্ষ থেকে পেট্রোলিং দেখি নাই আমরা। সুতরাং আমরা কিন্তু সোশ্যাল বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হয়েছে, এটা অর্থনৈতিক হয়েছে এবং খেলাগুলো কিন্তু আস্তে আস্তে আবার ফেরত আসছে। এটা যদি আমাদের জাতিগতভাবে আমাদের মানটা নিচু হতো, তাহলে এই অস্ত্রগুলো ফেরত আনা সম্ভব ছিল না। যারা জেল পালিয়েছে তাদের ফেরত আনা সম্ভব ছিল না। তাহলে পিপল হ্যাভ উইল টু অ্যাসিস্ট দিস। আপনারা আমি একটু পেছনে নিয়ে যেতে চাই, যে আপনাকে আবারও বুঝতে হবে যে এখানে হচ্ছে দেশটা সাধারণ মানুষের, এই জনগণের, এবং এখানে যারা চাকরি করে বিভিন্ন জায়গাতে তারাও এই জনগণ হিসাবে তারা এই দেশের তারাও মানুষ, ঠিক আছে। আর যে সব গভর্নমেন্টকে নিয়োগ করে বা নির্বাচিত করে মানুষ, সেটা কিসের জন্য? এই দেশটাকে পরিচালনা করার জন্য, অন বিহাফ অফ দ্য পিপল। এখন আপনার হচ্ছে তারপরে গভর্নমেন্টের অনেক ধরনের অর্গান থাকে, সেগুলো গভর্নমেন্টকে অ্যাসিস্ট করার জন্য, এই সিস্টেমটাকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু আপনার যে বাস্তবতাটা এখন দেখতে হবে, যে পিপুলের হাত থেকে ক্ষমতাটা চলে গেছে হলো সরকারের হাতে। সরকারের যেসব মেকানিজম আছে তারা হয়ে গেছে গভর্নমেন্টের মালিক, সাধারণ মানুষ বা যারা হচ্ছে এই দেশের মালিক তারা হয়ে গেছে প্রজা, তারা হয়ে গেছে নিম্নবর্ণের। এই অ্যাটিচিউডটা একদিনে হয় নাই, দীর্ঘদিন ধরে এই অ্যাটিচিউডটা আস্তে 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 এমন একটা জায়গায় গেছে যে আপনার আমলাতন্ত্র বলেন, আপনার পুলিশ তন্ত্র বলেন, আপনার যে কোনো সেক্টরে যারা চাকরি করে, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় আছে, তারা হচ্ছে চাকরির পাশাপাশি তাদেরকে প্রচুর ক্ষমতাবান বানিয়ে ফেলেছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে। এবং তারা হচ্ছে সাধারণ মানুষ যারা হচ্ছে প্রকৃত মানুষ, তাদেরকে হেই প্রতিপন্ন করা শুরু করেছে। এই মাইন্ডসেট থেকে এবং এই বাস্তবতা থেকে এটা বেরিয়ে আসার জন্য এটা 2 দিনের কাজ না, এটা এক ধরনের একটা মুভমেন্ট। ইট উইল টেক টাইম, এন্ড আই এম ভেরি মাচ হেল্পফুল যে এই রিকভারিটা হচ্ছে এবং এই হিলিংটা হবে। আমার আরেকটা question হলো, আমরা যত কথাই বলি না কেন, আমরা বলি যে one man can change the situation. একটা দেশের সরকার প্রধান ইচ্ছা করলে একটা দেশের আমূল পরিবর্তন এনে দিতে পারে। বিভিন্ন দেশে কিন্তু সেটা হচ্ছে। মালয়েশিয়া, তার কথা যদি বলা হয়েছে সেটা একেবারে মিথ্যা না। সিঙ্গাপুরে একজন লোক বুঝিয়ে দিয়েছে, চীনে একজন লোক বুঝিয়ে দিয়েছে সিস্টেমটাকে। আমাদের দেশে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ফর্ম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে কিন্তু ওই যে ম্যাজিস্ট্রেট সেক্রেটারি বা সেক্রেটারি যারা ছিল তারাই কিন্তু রয়েছে। মন মানসিকতায় ফাইল পয়সার বিনিময়ে নড়ানো চড়ানো, মামলা প্রভাবিত করা, আইন প্রভাবিত করা, এই লক্ষণই কিন্তু রয়েছে। এখন কিন্তু আমরা দেখছি যে টোটাল সেট অফ চেঞ্জ করে দিচ্ছে পুলিশের। আবার এখানে যে সচিবালয়তে সেট আপ ছিল সেই সেট আপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মানুষ তো এই একই থাকে। উনি ওখানকার ওসি ছিলেন যে অন্যায় করতেন, উনি আরেক জায়গার ওসি রয়েছেন। কিন্তু এই যে যারা কন্ট্রোল করবে তারা যদি মনে করে তাহলে একটি পুলিশের এবং প্রশাসনের যে কারাপশন সেটা কি বন্ধ করতে পারবে বলে মনে হচ্ছে না? না, এখানে এখানে দেখার 2টা দিক আছে। একটা হলো যে আপনি প্রত্যেকটা সেক্টরের যে কাজ করতেছে তার তো একটা ট্রেনিং, একটা প্রসেসের মধ্যে দিয়ে আসছে। আপনি তো রাস্তা থেকে একজন মানুষকে নিয়ে এসে ডিসি বানাতে পারবেন না, একজনকে তুলে নিয়ে এসে আপনি আইজি বানাতে পারবেন না। তাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে ট্রেন আপ করে তাকে এই জায়গায় আসতে হয়। তো আপনার এই দীর্ঘদিনে যে একটা এক ধরনের মাইন্ডসেটের মানুষজন আসছে, এদেরকে আপনার নানান ভাবে যারা হচ্ছে তাদের লেভেল অনুযায়ী যাদেরকে সরিয়ে দেওয়া দরকার, অনেকে সরিয়ে দেওয়া হয়েছে, অনেকে তাদের আহ, আহ, তাদের যে ডেজিগনেশন পদবি কিন্তু থেকে সরানো ভিতরের হয়েছে। মানুষটা তো উনিই রয়ে গেছেন, যে করার মেন্টালিটি ছিল সে করার তো আছে, শুধু পজিশন চেঞ্জ হয়েছে। করার সেই পুলিশ অফিসার, সেই আমলা, সেই লোকটা তো সেই, আর মাইন্ড তো ওইরকমই। আমি শুরুতেই আমরা আপনাকে শুরুতেই বলছিলাম যে আপনার হচ্ছে যে একদিনের 2 দিনের ইস্যু না, কারণ এটা হচ্ছে যে এই মানুষের মাইন্ডসেট, এই মানুষের চিন্তা ভাবনা, এটা আপনি সরাই ফেলতে পারবেন না। সো আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে আস্তে 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 আপনাকে আস্তে আমি আস্তে আবার আপনাকে রিপিট করি, বিকজ দি হায়ার অথরিটি লাইক গভর্নমেন্ট, যেটা আমাদের ইউনুস সাহেব আসছেন, উনি গ্লোবাল লোক, ইকোনমিক সাউন্ড মানুষ, উনি তো আর প্রকৃতির সাথে যাওয়ার না, আপনার আমি একটু উনি কি পারবেন এই চেষ্টা? লেট মি সে দিস,
সেটা হলো যে আপনাকে বুঝতে হবে যে উনি কাজগুলো কোন কোন ফেজে করবে। একটা হলো যে দুর্নীতি অপরাধ যেগুলো ছিল সেগুলো নতুন করে যেন হতে না পারে। যে লোকগুলো এতদিন দুর্নীতি করেছিল তাদেরকে যখন দুর্নীতি করা হতো, তারা যখন অপরাধ করা হতো করতো, তাদেরকে অপরাধ করতে অনেক সময় উদ্বুদ্ধ করা হতো এবং তারা অপরাধ করলে তাদেরকে অনেক সময় পুরস্কৃত করা হয়েছে। তো এই জিনিসগুলো আমরা আশা করছি আর নতুন করে হবে না। এখন দ্বিতীয় নম্বর কথা হলো যে মজ্জায় যেগুলো ঢুকে আছে, এখন হচ্ছে কি আপনি এটা জানেন যে বাংলাদেশের একটা মানুষ যখন এয়ারপোর্টে গিয়ে উঠে বিদেশ যাওয়ার জন্য তখন তার আচরণ চেঞ্জ হয়ে যায়। যখন ওই সিঙ্গাপুরের এয়ারপোর্টে নামে অথবা একটা দেশের এয়ারপোর্টে নামে বাইরের দেশে, তখন নিজেকে সে ওই ফার্স্ট ওয়ার্ল্ডের ওই দেশটার মতো করে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করে। তো আমি এটা বলি যে মানে ইনভায়রনমেন্টাল সাপোর্ট। এক্স্যাক্টলি। তো আপনাকে বুঝতে হবে যে এই মানুষটা বদলায় নাই, কিন্তু মানুষটার চরিত্র বদলাইছে পরিস্থিতির কারণে। তো আপনাকেও এখানে মানুষটা 2 দিনে বদলিয়ে যাবে এরকম ধরনের প্রত্যাশা করাটা খুব বেশি অ্যাম্বিশাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে সেটা না করে আপনি চেষ্টা করেন যে এই মানুষটার প্রথমে কথা হলো যে মানুষটাকে রেগুলেশনস এর মধ্য দিয়ে তাকে পরিচালনা করা। যেন সে এটা করতে না পারে, সুযোগ না পায়। যদি সে হয় তাহলে যেভাবে তাকে রেওয়ার্ড হতো, এখন তাকে পানিশমেন্টের মধ্যে আসতে হবে, চাকরি হারাতে হবে, নানানভাবে তাকে এইটার জন্য পানিশমেন্ট ফেস করতে হবে। এটা এনশিওর করা হবে বলে আমি এখন বিশ্বাস করি। আচ্ছা, আবার দেখেন বিচার বিভাগে যে মাস প্রিজনের সময় যেভাবে বিচার করেছে, এই বিষয়কে 6,000 কোটি টাকা জরিমানা করে ছেড়ে দিল, কোনো না কোনো একটা কোর্ট করেছে। তাহলে কোর্টের উপরে যে একটা কারণ থার্ড পার্টির যে প্রভাব ছিল সেটা তো বোঝা যায় যে এইরকম করেছে। তাহলে বিচার ব্যবস্থাও কিন্তু বিচারের বাণী নিভৃতে এনেছে, এই কথা কিন্তু আমরা দেখেছি। এখন যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন, যারা জজ রয়েছেন বা যারা বিচারপতি রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মনোজগতের যে পরিবর্তন, সেই পরিবর্তন আনার ক্ষমতা তো আমার মনে হয় না আমি রেজিমের আছে। আমি শুধু আপনাকে এটুকু বলবো যে এই গত রেজিমে ওয়ান ম্যান শোটা এমন ভাবে এস্টাবলিশ হয়েছিল যে অ্যাকচুয়ালি সবকিছু উনার অ্যাডমিনিস্ট্রেশনের এক্সটেনশনে পরিণত হয়েছিল। এখানে বিচার ব্যবস্থা বলতে শুধু যেগুলোতে ওনার ইন্টারেস্ট ছিল না বা এই গভর্নমেন্টের পার্টির ইন্টারেস্ট নাই এরকম কিছু জায়গাতে নর্মাল প্রসেসে বিচার হয়েছে। বাকি যেগুলোতে হয়তো পলিটিক্যাল অপোনেন্ট ডিসিডেন্টকে দমন করা থেকে শুরু করে ওনার ফেভার নেওয়া, ফেভার ডিসফেভার করা, এগুলো ছিল টোটালি উনি যেভাবে চেয়েছেন বিচার ব্যবস্থাটা ওনার একটা পার্টির অর্গান অথবা ওনার অ্যাডমিনিস্ট্রেশন একটা অর্গানের মতো ফাংশন করেছে। এখানে বিচার ব্যবস্থা বিচারের মতো করে ওই পলিটিক্যাল ক্ষেত্রে বা ওনার যেখানে ইনভলভমেন্ট বা আগ্রহ বা ইন্টারেস্টের জায়গা আছে সেগুলোতে বিচার বিভাগ বা কোনো বিভাগই এটা ফাংশন করে না। তাহলে আমার কাছে একটা প্রশ্ন হলো যে প্রেজেন্ট কান্ট্রি নাও, এটা যে দলটি বলুক না কেন, প্রথম বিপদ যে জায়গা হচ্ছে আপনার ইকোনমিক সেক্টর লাইক ব্যাংক আছে, অর্থনৈতিক সেক্টরটাকে ঠিক করা, যাতে এখানকার যে সংস্কৃতি লিকেজ গুলো তারা তৈরি করেছে, যেভাবে রিজার্ভ চুরি হয়ে যাচ্ছে, জোয়ার চুরি হচ্ছে, এইগুলো বলতে ব্যবস্থা ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে টু সেট আপ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং প্রশাসন, এই দুটো ঠিক করা। তৃতীয় হচ্ছে বিচার বিভাগ। এই 3টি কাজ এরা করলে তবে আমরা আমাদের স্বাধীনতার কথা ভাবতে পারবো। এবং আমি মনে করি 5ই আগস্ট যে স্বপ্ন আমরা দেখেছিলাম, যে যদিও বলা হচ্ছে বৈষম্য কোঠার কথা বলা হচ্ছে, কোঠা তো আর কোঠার মধ্যে নেই এখন। এখন তো এটা টোটাল জাতির একটা একক চিন্তা ভাবনায় গেছে যে উই লাইক রেস্কিউ আউট দি গ্লোরি অফ নেশন। এই যে আমাদের যে একটা জাতির যেটা গৌরব, সেই গৌরব এটাই তো আমাদের এম। তাহলে